Hey everyone, Technical Isopod is here. In this video, I'm announcing something special. Today, I'm starting a new series where we will learn about backend development in Bengali. হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আর আজ আমরা শিখবো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট একটি সম্পূর্ণ ছোট প্রজেক্টের মাধ্যমে। এই ভিডিওটি থিওরিটিক্যাল হবে না, এখানে আমরা একটি প্রজেক্ট বানানোর মাধ্যমে শিখবো যে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে কি করে কাজ করে। এখানে আমরা আজকে বানাবো ওয়েবসাইট লিঙ্ক কিভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি ইউজিং নোড.জেএস। প্রথমে আগে বলে রাখা ভালো যে ব্যাকএন্ড হলো একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া। অভ্যন্তরীণ প্রতিক্রিয়া মানে আমরা যেটা বুঝি, ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা ইউজার ইন্টারফেস, আর ইউএক্স যেটা ইউজার এক্সপিরিয়েন্স, সেটাকে আমরা বলা হচ্ছে ব্যাকএন্ড। যেখানে প্রত্যেকটি ইউজারের ডেটা স্টোর হয়, ইউজারের অথেন্টিকেশনটাকে সিকিউর রাখা হয়, প্রাইভেট রাখা হয়, যেটা আর কি হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন। আমরা হোয়াটসঅ্যাপে একজনের তরফ থেকে আরেকজনকে আমরা অনায়াসেই ছবি, আঁকা, লেখা, গান সবকিছু পাঠাতে পারি, ইচ এন্ড এভরিথিং। কিন্তু সেটাকে আমরা ইউজ কি করে করছি, এটা ইউজ কি করে হচ্ছে, শুধুমাত্র একটা ফোন আর নেটওয়ার্কের মাধ্যমে সেটা কি করে পসিবল হচ্ছে। এটার পেছনে কাজটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। আমরা যারা স্টুডেন্ট, যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকি, তারা আমাদের বেসিক ডেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটাকে ফুলফিল করছি। অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের যথারীতি স্কলারশিপে প্রাপ্ত আমরা টাকাটা পেয়ে যাচ্ছি। কিন্তু এইসব পেছনে কি কাজ করছে সেটা ব্যাকএন্ড। একটা ফর্মের পেছনে যখন আমরা কোনো কিছু ডেটা স্ট্রাকচার হিসেবে কাজ করছে, যেটা আর কি অথেন্টিকেশনের জন্য কাজ করছে, সেগুলোকে বলা হয় ব্যাকএন্ড। এখানে আমি ব্যাকএন্ডে ছোট করে একটা নোটস বানিয়েছি, আমরা সেটা এখন একটু দেখে নিচ্ছি। দেখে নিয়ে আমরা প্রজেক্টের মধ্যে যাবো। ব্যাকএন্ড বলতে সেই অংশটা বোঝানো হয় যা ব্যবহারকারীর সামনে থাকে না, বরং সার্ভার, ডেটাবেস এবং লজিক্যাল প্রসেসিং পরিচালনা করে। যেমন ওয়েবসাইট বা অ্যাপে যা কিছু ব্যবহারকারী দেখতে পান, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা যখন হোয়াটসঅ্যাপে ইউজ করি বা ফেসবুক, ইনস্টাগ্রামে যেগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে এক একটা ফ্রন্ট এন্ড, যেটা ইউজার ইন্টারফেস, যেটা আমাদের ইউজারদের আর কি অ্যাট্রাক্ট করে কিভাবে সেটাকে ইউজ করছে সেটার প্রতি, অ্যাপটা ইউজ করার প্রতি। কিন্তু যখন আমরা ফেসবুকে ফলোয়ার্স দেখি বা ইনস্টাগ্রামে ফলোয়ার্স দেখি, কাউকে রিকোয়েস্ট করি বা ফ্রেন্ড রিকোয়েস্ট যেটাকে বলা হয়, সেগুলো কি করে ওয়ার্ক করে, সেগুলো কি করে ওই ইউজারটাকে ডিফাইন করছে বা কিভাবে হচ্ছে কাজটা, সেটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। এই যে তার পেছনে থাকা সার্ভার, ডেটাবেস এবং অন্যান্য লজিক ব্যাকএন্ডের অংশ। ব্যাকএন্ড সাধারণত নোড.জেএস, পিএইচপি, পাইথন, জাভা ইত্যাদি ভাষায় হয়ে থাকে এবং মঙ্গোডিবি, মাইএসকিউএল এন্ড ফায়ারবেস ইত্যাদি ডেটাবেস ব্যবহার করে থাকে। আমি শর্টে এখানে ফায়ারবেসটা ধরছি না, মঙ্গোডিবি আর মাইএসকিউএলটা একটু আমি বর্ণনা করে দিতে চাই। মাইএসকিউএল হচ্ছে একটা স্ট্রাকচার বেস ডেটাবেস। স্ট্রাকচার ডেটাবেস মানে হচ্ছে যারা 12-এ ডিবিএমএস করেছে, দুটো করে এসকিউএল এর বেসিক পার্টটা পড়েছে, তারা জানবে যে এসকিউএল এ যখন আমরা একটা ডেটাটাকে এন্ট্রি করছি অ্যাক্সেসের মাধ্যমে, তো সেটা একদম স্ট্রাকচার ওয়াইজ থাকে। আর মঙ্গোডিবিতে স্ট্রাকচারটা থাকে, বাট এটা হচ্ছে নন স্ট্রাকচার বেসিক্যালি। যদি আমি পাতি ভাষায় বোঝাতে চাই, এটা অনেক স্কুলে বা অনেক ক্ষেত্রে নিয়মটা আছে, যাদের নাম ডিকশনারি ওয়াইজ থাকে, এটা হচ্ছে একদম স্ট্রাকচার ওয়াইজ বসে। আর মঙ্গোডিবির সেটা হচ্ছে মাইএসকিউএল এর ক্ষেত্রে। আর মঙ্গোডিবির ক্ষেত্রে হচ্ছে যে আগে আসবে সে আগে বলবে, যে পরে আসবে সে পরে আসবে, এরকম একটা ব্যাপার। এটা আমি একদম লো লেভেলে বোঝানোর জন্য বললাম। এটা ওরকম কোনো ন্যাচারালি কনসেপ্ট কোথাও লেখা নেই, এটা আমি আমার ক্ষেত্রে এরকম ভাবে ইউজ করে থাকি, আমি এভাবেই বুঝে থাকি। আচ্ছা, এখানে একটা আছে নোড.জেএস প্লাস এক্সপ্রেস.জেএস কেন ব্যবহার করা হয়, এটা অনেকেরই প্রশ্ন হতে পারে। এটা অনেকে শুনতেও পারে যে নোড.জেএস এবং এক্সপ্রেস.জেএস একসঙ্গে ব্যবহার করা হয় এ কারণে তারা একত্রে কি দ্রুত, স্কেলেবল এবং কার্যকরী ব্যাকএন্ড সার্ভার তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এখানে নোড.জেএস হলো জাভাস্ক্রিপ্ট রানটাইম, যা ক্রোম V8 ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি। এখানে ক্রোম V8 ইঞ্জিন যদি আমি বোঝাতে চাই, বেসিক্যালি কিছুই না, ক্রোম যেটার ওপর আর কি ভিত্তি করে তৈরি করা হয়েছিল, অ্যাকচুয়ালি ক্রোম আর এক্সট্রা আদার্স যেসব আর কি তোমার ওয়েব ব্রাউজার রয়েছে, সেগুলো বেসিক্যালি ক্রোমিয়াম বলে একটা ওপেন ওয়েব ব্রাউজার রয়েছে, ওপেন সোর্স ওয়েব ব্রাউজার, সেটার সোর্স কোডকে ইউজ করে সমস্ত ওয়েব ব্রাউজার তৈরি হয়েছে। তো যেটা আর সেই ওয়েব ব্রাউজারটা কি হিসাবে তৈরি হয়েছে, সেটা ক্রোমের V8 ইঞ্জিন।
সেই বিষয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে শুধুমাত্র নোড.জেএস এর উপর একটি প্রজেক্ট বানানো হবে, তার জন্য যেটুকু কনসেপ্ট দরকার সেগুলি আলোচনা করা হচ্ছে। নোড.জেএস হলো জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট-এন্ড। আমরা জাভাস্ক্রিপ্ট অবশ্যই শিখে রাখা দরকার। ব্যাকএন্ডের ক্ষেত্রে যেটা ইউজ করা দরকার, মানে যেই কনসেপ্টগুলো জেনে রাখা ফার্স্টে দরকার। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ফার্স্টে। জাভাস্ক্রিপ্টের ডম স্ক্রিপ্টিংটা, ডম ম্যানিপুলেশন স্ক্রিপ্টিংটা শিখে রাখা অবশ্যই, তাহলে ব্যাকএন্ড করা যাবে না। তারপর হচ্ছে ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক, রিয়াক্ট.জেএস, রিয়াক্ট নেটিভ.জেএস, এগুলো কি ইউজ করা দরকার। পারলে নেক্সট.জেএস ও কিছু একটা কি কনসেপ্ট বুঝে আসা দরকার। যদিও নোড.জেএস আর নেক্সট.জেএস খুব একটা হিউজ ডিফারেন্স হয় না, নেক্সট.জেএস ইউজ করতে গেলে নোড.জেএস এর উপরই ভিত্তি করে ইউজ করা হয়। তো স্টিল এইসব আর কি জেনে রাখা দরকার। না জানা থাকলে ব্যাকএন্ড যে একদম হুট করে জাম্প মারাটা বিগিনারদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হতে পারে। তো সেক্ষেত্রে জেএস, ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক, রিয়াক্ট.জেএস, এই দুটো শিখে রাখা অতি অবশ্যই দরকার। আর জেএস এর মধ্যে ডমটাল অবশ্যই শিখে রাখা দরকার, যেটা কি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়। আচ্ছা, এখানে যেটা আমি বলছি, একটি সার্ভার সাইড অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার হয় নোড.জেএস। অ্যাসিনক্রোনাস এবং নন ব্লকিং একাধিক অনুরোধ একসঙ্গে দ্রুত প্রক্রিয়াকরণ করে। যেগুলো টিকমার্ক দেওয়া রয়েছে, এটা প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নেবে যারা কি কনসেপ্টটা বাংলায় বুঝতে চায়। ইংলিশের জন্য আরো অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে, আমি ইংলিশটা দেখে নিচ্ছি। আমি এখানে আর ব্রাউজার ইউজ করছি, যে যা খুশি একটা ব্রাউজার ইউজ করতে পারি, সেটা কোনো ব্যাপার না। আমি এখানে গিক4গিকে চলে যাব। আর ব্রাউজার খুবই ভালো। আচ্ছা, এখানে ফার্স্টে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, এখানে ব্যাকএন্ড ডেভেলপমেন্টও আছে, যে যেরকম ভাবে ইউজ করতে চায়। গিক4গিক হচ্ছে বেসিক্যালি সব থেকে ভালো একটা ওয়েবসাইট, যেখানে সমস্ত কোর্সের, সমস্ত ওয়েবসাইটের কোর্স গুলো, নোটস, ডকুমেন্টেশন পাওয়া যায়। এখানে ফুল স্ট্যাক কোর্স রয়েছে, নোট.জেএস টিউটোরিয়াল, নোট.জেএস এক্সারসাইজেস, সব ধরনের টপিকস এর উপর আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে পুরো ইংলিশে ডকুমেন্টেশন রয়েছে, এখানে পুরো কনসেপ্টটা রয়েছে। এখানে একটার উপর গেলে আমরা একটা জাম্প করে দিতে পারি। হোয়াট ইজ এইচটিটিপি? এইচটিটিপি হচ্ছে যেটা আমরা ওয়েব সার্ভার যে ইউজ হচ্ছে সেটার উপর বেস করে, আমরা ওই বিষয়ে এখন যাচ্ছি না, আমরা ব্যাকএন্ডে যে প্রজেক্টটা করছি সেটার বিষয়ে আসছি। এখানে পুরো কনসেপ্ট ওয়াইজ কনসেপ্ট লেখানো রয়েছে। তো কেউ চাইলে এই ওয়েবসাইটে ইউজ করতে পারো। কারণ দেখো, এখন কলেজ স্টুডেন্ট হয়ে গেছে, এখন আর বই ঘেটে ঘেটে পড়ার কোনো মানে হয়। আর বইতে হচ্ছে একটা নির্দিষ্ট ওই সংস্করণের উপর বেস করে, যেটাকে আমরা বলি হচ্ছে পাবলিশিং এর যে টাইমটা থাকে, অনেক বইগুলো হচ্ছে বহু পুরোনো কনসেপ্টের উপর বেস করে। আর এখন যত এগিয়ে যাচ্ছে AI/ML এর উপর বেশিরভাগ ফোকাস হচ্ছে মানুষ। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের উপর ডে টু ডে ডকুমেন্টেশন আপডেট হয়। তো সেক্ষেত্রে এটা কি ভালো একটা পদ্ধতি ডকুমেন্টেশন পড়া। আচ্ছা, এখন আমরা প্রজেক্টের উপর জাম্প করব। আমি এখানে আমার এক্সপ্লোরারে চলে এসেছি, ফাইল এক্সপ্লোরার। এখন লোকাল ডিস্কে আমি প্রজেক্টটা বানাবো। এখানে অলরেডি আমার ব্যাকএন্ড কোর্স বলে লেখা রয়েছে, আমি এখানেই চলে যাচ্ছি। এখানে নিউ ফোল্ডার বার করব। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক টু পিডিএফ। এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখবো যে ওয়েবসাইট থেকে কি করে আমরা পিডিএফটা জেনারেট করতে পারছি। আচ্ছা, আমি ভিএস রাইট ক্লিক করে আমি ভিএস কোড ওপেন করে দিচ্ছি। আর যদি এই পদ্ধতিতে ভিএস কোড ওপেন না হয়, সব থেকে সিম্পল, ভিএস কোড ওপেন করবে, ভিএস কোডে রাইট ক্লিক করে ওপেন করবে, দেন ওপেন ফোল্ডার, ফাইল ফোল্ডার ওপেন হয়ে যাবে ইজিলি। আমার ক্ষেত্রে শর্ট প্রসেসটা ইউজ হয়, তার জন্য আমি করলাম। এখানে আমি একটা ফার্স্ট অফ অল প্যাকেজ ইনস্টল করতে হবে, সব থেকে বড় একটা ইস্যু প্যাকেজ। npm এই টুকটাক কমান্ড গুলো অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি হচ্ছে, আমরা অনেক কিছু প্যাকেজ ইনস্টল করি ব্যাকএন্ডটাকে রান করানোর জন্য বা নোড.জেএস কে রান করানোর জন্য। তো সেক্ষেত্রে প্যাকেজ ইনস্টলেশনের যে পারফেক্ট যে কমান্ডস গুলো থাকে সেগুলোকে একবার ফলো করে নিতে হয়। npm init enter।
এখানে কিছু প্যাকেজ ইনস্টল হবে হচ্ছে। এখানে আমি প্যাকেজ নেমটা কি দেবো, আমি একই নামই রাখবো, ওয়েবসাইট লিঙ্ক টু পিডিএফ, ভার্সনও একই রাখবো, ডিসক্রিপশন দিস ইজ দি backend project using Node.js to create website link to PDF. এটা ভুল করে ফেলেছি, এটা জেনারেট হবে, জেনারেট। ওকে ফাইন। এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু কার্সার এভাবে ইউজ হয় না, ডিলিট করতে ইউজ হয়, বাট এখানে কার্সার আনতে আমাদের ওই ব্যাকস্পেস কি, অ্যারো কি, ব্যাক অ্যারো কি, ফরওয়ার্ড অ্যারো কি, এগুলো ইউজ করতে হয়। এন্টার। এখানে এন্ট্রি পয়েন্ট আমি লিখবো, আমি এখানে index.js ইউজ করছি না, আমি এখানে server.js ইউজ করবো, তো আমি এখানে লিখে নেবো। আচ্ছা, টেস্ট কমেন্ট কিছু না, ভিতরে কিছু নেই। কিওয়ার্ডস হচ্ছে আমি এখানে নিলাম Node.js, যা যে যেমন খুশি একটা নিতে পারে। অথরে নিজের নাম লিখে রাখাটা ম্যান্ডেটরি নয়, বাট লিখে রাখলে ভালো, একটা ভালো জিনিস, গুড প্র্যাকটিস যেটাকে বলা হয়। আচ্ছা, লাইসেন্স হচ্ছে এখানে বলে রাখি যে গিটহাবের ক্ষেত্রে যখন আমরা ডিপ্লয় করি বা কোনো কিছু রিপোজিটরি ক্রিয়েট করি, আপলোড করি ফাইলগুলোকে বা ক্রিয়েট ফাইল করি, সেক্ষেত্রে একটা লাইসেন্স দরকার হয়। এটা ম্যান্ডেটরি নয়, বাট লাইসেন্সটা দেওয়াটা একটা গুড প্র্যাকটিস। কারণ হচ্ছে তুমি তাকে বোঝাচ্ছ যে এটা আমার কপিরাইট করা, আর কপিরাইট করা মিনস হচ্ছে যে এটা আমি বানিয়েছি, আর এটাতে হচ্ছে ফুল, যেটাকে আমরা বলি যে কপিরাইট এসে গেছে, কেউ যদি নকল করে তার সেখানে কপিরাইট এসে যাবে, তো তাকে একটা ট্রিবিউট জানাতেই হবে বা তাকে বলতেই হবে যে আমি এর তরফ থেকে শিক্ষাটাকে করেছি। তো সেক্ষেত্রে নতুন নতুন যদি তুমি প্রজেক্ট বানিয়ে দেবো, ক্লোন প্রজেক্টের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, বাট যদি নতুন নতুন প্রজেক্ট ইউজ করে থাকো যেটা খুবই ইউনিক প্রজেক্ট, তো সেক্ষেত্রে এমআইটিটা দেওয়া বেটার, ম্যান্ডেটরি নয়, বাট ইটস এ গুড প্র্যাকটিস। আচ্ছা, এখানে আমার প্যাকেজ ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমি এখানে নোড মডিউলস ইনস্টল করবো, বাট তার আগে আমাকে এক্সপ্রেস.js-টাও ইনস্টল করে নিতে হবে। আমি এখানে শর্টে লিখবো npm install, এক্ষেত্রে আমার নোড মডিউলটা ইনস্টল হবে। আচ্ছা, নোড মডিউল, এখানে আমার প্যাকেজ লক আউট জেসন হয়ে গেছে। এভাবে এক্সপ্রেস এই যে আমার নোড মডিউল ইনস্টল হয়ে গেছে প্রপারলি। ওকে ফাইন। এবার আমি প্রজেক্টটা করতে শুরু করব। সরি, এখানে আমরা লিখবো server.js, কারণ কি আমি লিখেছি এখানে package.json এ যদি আমরা যাই দেখতে পাবো এই যে লেখা আছে, এই যে মেইন হচ্ছে server.js, এটা একটু দেখতে হবে। এখানে কিছু আমি একটু চেঞ্জেস করব, কারণ যখন আমরা রান করবো যাতে কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে একটু চেঞ্জেসটা দরকার আছে। এখানে হচ্ছে আমি চেঞ্জ করবো যেটা, এখানে আমি লিখবো সার্ভার, এটা আমি একটু চেঞ্জ করে নেবো, লিখবো নোরেমন সার্ভার.js। এখানে কেউ পাকামো করে প্লিজ ক্যাপিটাল এসটা লিখবে না আর এনটাও লিখবে না, যে যেরকম ভাবে এখানে তোমার সার্ভার.js লেখা আছে, এখানে যেরকম আমি লিখেছিলাম
এখানে ক্যাপসে কেউ লিখবে না, অথারের নাম ক্যাপসে লেখা যায়, লাইসেন্স ক্যাপসে লেখা যায়, ডেসক্রিপশন ক্যাপসে লেখা যায়, বাট যেগুলো আর কি ফাইল অটোমেটিকলি তোমার তৈরি হয়ে যাচ্ছে, যেমন এখানে আমি এখানে ক্যাপসে নাম লিখতে পারবো না, আমি ডাব্লিউ ক্যাপসে লিখলাম তারপরে এই ক্যাপসে হবে না, এটা নিয়ম নেই। ডেসক্রিপশন লেখা যায়, এখানে ভার্সনে আমি চেঞ্জ করতে পারতাম 1, কিন্তু এটা যেহেতু আমার ফার্স্ট ভার্সন আমি এখানে 1.0.0টাই লিখে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট ভার্সন। আর এখানে আমি এখানে এই কারণে চেঞ্জেস করলাম, রান করাতে আমার সুবিধা হবে। স্ক্রিপ্টসে একেবারে যখন আমরা নোডেমন সার্ভারটা জেস দিয়ে দেবো বা npm রান দিয়ে দেবো, তাহলে ওটা তাড়াতাড়ি রান হয়ে যাবে। ওকে ফাইন, এবার আমি সার্ভারটা জেসটা লেখা শুরু করবো। ফার্স্টে লিখে নিতে হবে const express equal to require। এটা এখানে একটা সব থেকে ভালো জিনিস যে অটোমেটিকলি এটা ডিটেক্ট করে ফেলে যে কি লিখতে চাইছি বা কিছু, বাট আমরা এখানে কনস্ট অ্যাপ লিখবো না, এখানে আমি লিখবো const puppeteer। ফার্স্টে লিখলে একটু করে ফেলে const app। এটা একটা এক্সটেনশনের জন্য এরকম আমার হচ্ছে যে আমি অর্ধেক লেখার সাথে সাথেও আমাকে পুরোটা লিখে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যদি আমি করতে থাকি যে আমি এটা লিখলাম তারপরে এখানে কোনো হয়তো কিছু এলো আমি ট্যাপ করে দিলাম, তো সেটা অ্যাকচুয়ালি একবার ব্যাড প্র্যাকটিস, সবসময় এটা ইউজ হয় না। কারণ কি আমরা একটা প্রজেক্ট মেল করতে চাইছি আর ও হয়তো প্রজেক্টটা বুঝতে পারছে না, বা কারণ কি ও তো আমার অর্ধেক লেখা থেকে ডিরেক্ট করছে না, আমার লেখাটা তো সম্পূর্ণ নাও হতে পারে। লাইক দ্যাট আমার নাম যেমন স্নেহা ঘোষ, তো সেক্ষেত্রে স্নেহাটা হয়তো ডিটেক্ট করলো, ঘোষটা না করে চৌধুরী চক্রবর্তী এসব তো করতেই পারে না। তো সেক্ষেত্রে একটা ডিটেক্টটা সবসময় যে পারফেক্ট হবে এর কোনো মানে নেই। এখানে আমরা একটা পোর্ট নিয়ে নেবো, যেটা কারণ হচ্ছে যখন আমরা লোকাল হোস্টে জিনিসটাকে রান করাবো তখন যাতে আমরা দেখতে পাই। এখানে পোর্টের নাম্বার যা খুশি নিতে পারো, সমস্যা নেই। আর এখানে যে আন্ডারলাইন গুলো রয়েছে এটা কোনো কিছু খারাপ ডিটেক্ট করছে না। আচ্ছা, এবার আমরা টেম্পোরারি ইঞ্জিন সেট করব। এটা হচ্ছে তোমার কমান্ড লাইন, যেটার কি বুঝতে সুবিধা হয়। এটা অ্যাকচুয়ালি যখন আমি রান করাবো তখন এটা দেখা যাবে না, কারণ হচ্ছে এটা কমান্ড লাইন, আর কমান্ড লাইনটা ইউজ করা হয় তখনই যে আমার কোডটা দেখতে পাবে সেটাতে বুঝতে পারে যে আমি এটা কি প্রেক্ষিতে ইউজ করছি বা এটা আমার কেন এনেছি। তো সেক্ষেত্রে সে যাতে বুঝতে পারে যে লাইনটা আনার বা লেখার মানেটা কি। তো এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন টাইপ, যেটাকে আমরা বলি কমান্ড লাইন। ওকে, এখানে আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এখানে আমি সিঙ্গেল কোট ইউজ করেছি, কেউ যদি ডবল কোট ইউজ করে ভুল নয়, ডবল কোট ইউজ করলে পুরো প্রসেসটাকে ডবল কোট ইউজ করতে হয়, মানে যা লিখছো সেটা যেন মেনটেন হয়। কেউ যদি এইচটিএমএল প্রোগ্রাম, যেটা এইচটিএমএল যেহেতু কেস সেন্সিটিভ নয়, এইচটিএমএল প্রোগ্রাম যদি আমি ক্যাপসে লিখি আমাকে তাহলে পুরোটা ক্যাপসে লিখে যেতে হবে, যদি স্মলে লিখি আমাকে পুরো স্মলে লিখে যেতে হবে। কিন্তু আমি যদি ক্যাপ স্মল মিলিয়ে লিখি জিনিসটা রান করবে না তা নয়, রান করবে, কিন্তু এটা ব্যাড প্র্যাকটিস, প্রচন্ড ব্যাড প্র্যাকটিস যে তুমি একটা জিনিস মেনটেন করতে পারছো না। আচ্ছা, যাই হোক, আমি এখানে আবার লেখা শুরু করছি, এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা লিখবো পাসিং জেসন। এই যে এখানে আমার লেখা আছে পাসিং ডেটা টু ভিউ, বাট আমার তো এখানে ডেটা টু ভিউ আমি করবো না, আমরা জেসন ফাইল করবো। তো সেক্ষেত্রে সবসময় ট্যাপ করার ফলে যে তোমার ঠিক করতেই তুমি পাবে এটা কোনো মানে নেই। এখানে বানানটা ভুলে গেছে। আচ্ছা, এটার মানে হচ্ছে আমি যখন ইউআরএল এটা এনকোড করবো সেটা আমার জেসন ফাইলে পাস হয়ে যাবে, মানে পাসিং জেসন অ্যান্ড ইউআরএল এনকোড। ইউআরএল এনকোড এখানে ইউজ করা হচ্ছে কারণ কি যখন ওয়েবসাইটের লিঙ্ক গুলোকে আমি প্রপারলি একটা পিডিএফ ফাইলে আনতে চাইছি, তো সেক্ষেত্রে তো আমাকে কিছু তো পাস করতে হবে না, কারণ কি ইউআরএল এ যেটাকে আমার ওয়েবসাইটটা খোলে সেটা আমি পুরো পিডিএফ আকারে দেখতে চাই, তো সেটার জন্য আমাকে ইউআরএলটাকে এনকোড করতে হবে, সেটা আমরা জেসন ফাইলের মধ্যে দিয়ে করবো। এটা চাইলে অনেকে মঙ্গোডিবির মধ্যে দিয়ে করতে পারে,
যার ফলে আর কি স্টোর হবে যে আমি কতগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমি পিডিএফ এ কনভার্ট করেছি। তো আমরা এখন এখানে মঙ্গোডিবি ইউজ করছি না, এখানে অনলি নোড.জেএস ইউজ করা হচ্ছে। use হ্যাঁ, এখানে এবারও ঠিক ডিটেক্ট করেছে, অ্যান্ড আনফরচুনেটলি পরেরটাও ঠিক ডিটেক্টই করেছে। আচ্ছা, অ্যাপ ইউজ এক্সপ্রেস, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। express.json এ যাবে, দেন ওটা একইভাবে ইউআরএল এনকোড করবে, এক্সটেন্ড যদি ট্রু হয় দেন ও আমাকে ইউআরএলটাকে পিডিএফ এ কনভার্ট করবে। আচ্ছা, এবার হচ্ছে সার্ভার স্ট্যাটিক্স। সার্ভার assets, আচ্ছা আমি ফার্স্ট টাইম কোডগুলো লিখে নিচ্ছি, লিখে নিয়ে আমি লাইন বাই লাইন এক্সপ্রেস করবো যেটাকে আমি ইউজ করা হচ্ছে। কারণ কি যদি আমি বলতে বলতে করি এটা আমার একটা ভুল টেন্ডেন্সি, যে আমি অ্যাট আ টাইম একটা কাজ করলে এটা ভালো হয়। আচ্ছা, এখানে আমরা সার্ভার.js টাইম প্রপারলি লিখে ফেলেছি। আচ্ছা, আমি এখানে প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটি করছে। এই সার্ভার.js কোডটি এক্সপ্রেস.js এবং হচ্ছে পাপেটার ব্যবহার করে একটি নোড.js অ্যাপ তৈরি করা হবে, যেটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করে দেবে প্রপারলি, যেটা কি কোনো অসুবিধা হবে না। এখানে আমি যে ফার্স্ট দুটো লাইন লিখেছি, কনস্ট এক্সপ্রেস ইকুয়ালস টু রিকোয়ার এক্সপ্রেস আর কনস্ট পাপেটার ইকুয়ালস টু রিকোয়ার পাপেটার, সেমিকোলন বলে ম্যান্ডেটরি দেওয়াটা ভালো প্র্যাকটিস। আচ্ছা, এই দুটো লাইনে আমি বলতে চাইছি যে ফার্স্ট লাইন এটা, এখানে হ্যাঁ এখানে লাইনটা পুরো ইয়ে দিয়ে দেয়, এই যে ক্রিয়েট অ্যান্ড এক্সপ্রেস। এখানে যদি আমি একবার ভাবে পয়েন্ট করে রাখি, এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড এক্সপ্রেস অ্যাপ্লিকেশন, দি এক্সপ্রেস ফাংশন ইজ আ টপ লেভেল ফাংশন এক্সপোর্টেড বাই দ্য এক্সপ্রেস মডিউল। আমি এটা বাংলাতেই বোঝাতে চাই যে ওয়েব সার্ভার তৈরির জন্য এই কনস্ট এক্সপ্রেসটা আমি ব্যবহার করছি। আচ্ছা, পাপেটার, পাপেটার হচ্ছে ওয়েব পেজ রেন্ডার করে তার পিডিএফ তৈরি করবে। মানে ওয়েব পেজে যখন আর কি ওয়েব ভিউটা আমরা আর কি পেয়ে থাকি সমস্ত ব্রাউজারের মাধ্যমে, সেটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করার জন্য পাপেটারটা ইউজ করা হচ্ছে। আমি যদি এখানে এবার রাখি, এখানে ইম্পোর্ট পাপেটার আছে, সেটার ব্যাখ্যাটা আমাকে দেখাচ্ছে না, যাই হোক। তো মেনটা এরকম। আচ্ছা, এখানে একটা অ্যাপ সেট আপ করা হয়েছে, যে অ্যাপ, এই অ্যাপ ভেরিয়েবল এক্সপ্রেস, এই যে এখানে পুরোটাই লেখা আছে, এই অ্যাপ ভেরিয়েবল দিয়ে হচ্ছে আমরা এক্সপ্রেসের অ্যাপটাকে সংরক্ষণ করব। মানে কনস্ট অ্যাপ মানে এক্সপ্রেসে একটা এক্সপ্রেস তো মডিউল দিয়ে আমরা তো তৈরি করছি একটা প্রজেক্ট, সেটা হচ্ছে অ্যাপের মাধ্যমে আমরা স্টোর করব। আচ্ছা, আর এখানে পোর্ট সেট আপ আমরা করা হয়েছে, কারণ যখন আমরা লোকাল হোস্টে এই পোর্টটাকে ফেলে আমরা ওয়েব ভিউটা পাবো, কারণ কি এখানে কোনো ওয়েব ভিউর অপশন নেই, দেখতে পাচ্ছ এখানে কোনো ওয়েব ভিউর অপশন থাকবে না। এখানে তোমাকে কমান্ড টার্মিনালের ওপরেই তোমাকে রান করাতে হবে, আর একটা লিঙ্ক প্রোভাইড হবে। তুমি যেহেতু পোর্ট দিই, যেখানে যদি আমি পোর্টটা না দিতাম, আমি যদি এখানে রানও করাই ও আমাকে দেবে না, যে, কারণ কি এখানে একটাই এরার দেখাবে, তুমি তো পোর্টই দাওনি, আমি দেখাবো কি করে যে তুমি এটা বানিয়েছো কিভাবে, মানে এটা দেখতে কেমন হয়েছে আমি বুঝবো কি করে। এটার মানে হচ্ছে এটা, এখানে এর জন্য আমাদের পোর্ট দিতে হয়। বাই ডিফল্টে পোর্ট অনেক রকমের হতে পারে, 3000 হচ্ছে বাই ডিফল্টে থাকে, আমি যতবার দেখছি। বাট এখানে বাই ডিফল্ট ছাড়াও 1000 7000 যা খুশি একটা দেওয়া যেতেই পারে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এখানে আমি চলে যাচ্ছি সেটআপ টেম্পোরারি ইঞ্জিনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, আমি সিঙ্গেল ইনটো কমা দিয়েছিলাম, আমি এটা পরে চেঞ্জ করে দিয়েছি ডবল কনভার্টেড, কারণ কি ডবল ইনভার্টেড দিলে আমার সুবিধাই হয়, সবসময় ওই বাই ডিফল্টে ওই সিঙ্গেল কনভার্টে আমার দিতে একটু ভালো লাগে না। তো এটা কোনো এরার কিছু ডিফাইন করবে না যে একবার যদি আমি সিঙ্গেল ইনভার্টেড দিয়ে শুরু করি তাহলে আমি সিঙ্গেল দিয়ে শুরু করবো, যদি ডাবল ইনভার্টেড দিয়ে শুরু করি তো ডাবল ইনভার্টেড দেবো, এটার কোনো প্রবলেম নেই এখানে। আচ্ছা, এখানে লেখা আছে যে অ্যাপ সেটআপ, অ্যাপ সেটআপ না, এটা হচ্ছে ইজেএস মানে হচ্ছে এমবেডেড জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হচ্ছে এইচটিএমএল ফাইল ডাইনামিক রেন্ডার করার জন্য। মানে এখানে আমি একটা অবশ্যই এইচটিএমএল ফাইল বানাবো না, কিন্তু
ইজেস যেটা হচ্ছে এমবেডেড জাভাস্ক্রিপ্ট, সেটা অ্যাকচুয়ালি এইচটিএমএল এর মতনই দেখতে হয়। আমি পরে এটাকে যখন আবার বানাবো, এখানেই বানাবো আমি, তো তখন এটাকে দেখা যাবে যে পুরো দেখতে এইচটিএমএল এর মতো হয়, কিন্তু কাজটা হচ্ছে এমবেডেড জাভাস্ক্রিপ্টের মতো। কিছু কিছু আর কি একটু আলাদা থাকে, ফাংশনস বা সিম্বলস আলাদা থাকে, যেটার ক্ষেত্রে এটা আলাদা হচ্ছে। আচ্ছা, এটা এই ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে। এইচটিএমএল ফাইলটাকে ডাইনামিক্যালি রেন্ডার করবে ওই ইজেএস এর মাধ্যমে। আচ্ছা, এখানে হচ্ছে মিডলওয়্যার, এই যে অ্যাপ জেএস এর পরে যে এখানে পাসিং যে আমরা দিয়েছি, যে পাসিং জেসন ইউআরএল এনকোডেড, তারপরে এখানে যে পুরো এইটুকু পোর্শনের কাজটা আমি এবার বলছি। এই যে এখানে পুরোটাই লিখে দিয়েছে, আমাকে বলতেও হচ্ছে না, আমি জাস্ট কপি করলাম। এখানে লেখা আছে রিটেন্স middleware that only pairs on your URL encoded bodies and only looks at requests where the content type header matches the type option। মানে দেখো, আমাকে কিন্তু এখানে বলতে হচ্ছে না ব্যাখ্যাটা, এখানে প্রপারলি ইংলিশে বলে দিচ্ছে। এবার যদি আমি এটাকে কপি করে যদি আমি এখানে বলি যে আমার বাংলায় বলে দিতে, কারণ এখন সবাই চ্যাট জিপিটি ইউজ করছে, তো আমি যদি বাংলায় বলে দিতে পারি অসুবিধাই নেই, ও পুরো বলে দিচ্ছে। তো তাও আমি বলে দিচ্ছি, আমরা এখানে যেটা ইউজ করছি এই ক্ষেত্রে, এই যে এক্সপ্রেস ডট জেসন, যে জেসনের যে ফাংশনে ইউজ করে, সেটা হচ্ছে ডেটা হ্যান্ডেল করবে। এটা দিয়ে এটা হ্যান্ডেল করার জন্য এটার আমরা এক্সপ্রেস ডট জেসনটা ইউজ করছি। আচ্ছা, এখানে তারপর লেখা আছে এক্সপ্রেস ডট ইউআরএল এনকোডেড এক্সটেন্ডেড থ্রু, এটা হচ্ছে ইউআরএল এনকোডেড ডেটা প্রসেস করতে ব্যবহার হচ্ছে। আর তারপরে লেখা আছে যেটা এই যে এটা সার্ভার স্ট্যাটিক অ্যাসেটস, এই যে এখানে পুরো লিখে দিচ্ছে, আমাকে বলতেও দিচ্ছে না। যাই হোক, এখানে বলা হচ্ছে যে যখন আমরা একটা ফোল্ডার থেকে স্ট্যাটিক পাই, সিএসএস মানে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং সেটা স্টাইল, যেটা আর কি আমাদের ক্যাসকেডিং স্টাইল, যেটা আর কি আমরা স্টাইল করছি, মানে কিরকম ভাবে দেখতে হবে, রেসপন্সিভ হবে না কিরকম হবে, কালার কি হবে, পজিশনটা কি হবে, সেন্টার হবে নাকি ডানে না বাঁয়ে হবে, সেগুলো আর কি বোঝাতে সাহায্য করছে, সার্ভ করতে সাহায্য করে। এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টটাও কিভাবে কাজ করছে সেটাও কিন্তু এটার মাধ্যমেই হবে। এটা অ্যাকচুয়ালি একটা ফোল্ডার, এই পাবলিক একটা ফোল্ডার, আমি প্রথমেই বলে রাখি এটা একটা ফোল্ডার, এখানে বানানো হবে সেটা। আচ্ছা, এখানে একটা আলাদা রেন্ডার হোম পেজ, এই রেন্ডার হোম পেজও হচ্ছে, এটা হচ্ছে আমার রুট, এটা হচ্ছে আমার রুট ফাইলকে ডিনোট করছে, এটা আমার রুট। রুট বলতে এখানে যদি আমি এটার কপি রিলেটিভ পাথ করি আর এখানে যদি আমি পেস্ট করি, এটার আগে কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা সাইন থাকে, কারণ এটা রুট। এখানে কিন্তু সবকটাই রুটের ওপর, মানে এই ওয়েবসাইট যে লিঙ্ক, যে ওয়েবসাইট লিঙ্ক টু পিডিএফ যে আমার ফোল্ডারটা রয়েছে, সেটা হচ্ছে আমার রুট। রুটের মধ্যে এগুলো রয়েছে, ওর জন্য এখানে এক্সট্রা ভাবে নেই, কিন্তু যখন আমি আলাদা এটার মধ্যে একটা ফোল্ডার বানাবো তো অটোমেটিকলি তো চলে আসবে। আচ্ছা, তারপরে এখানে কোনটা রয়েছে, আচ্ছা আমি যেটা বললাম এটা। আচ্ছা, এখানে হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট যায় প্যারামিটার, এটাকে বলে প্যারামিটার, ফার্স্ট ব্র্যাকেটটাকে এখানে প্যারামিটার বলা হয়। এটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স, রেস মানে হচ্ছে রেসপন্স, রেক মানে হচ্ছে রিকোয়েস্ট। এটা হচ্ছে রেন্ডার হোম পেজ, মানে হোম পেজে যে প্রপার্টি অ্যাপ্লিকেশন রেকর্ড স্ট্রিং, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার কি বলবো সিনট্যাক্স যেটাকে আমরা বলা হয়, এটা আমার পুরো সিনট্যাক্সটা। আর এটার মাধ্যমে হচ্ছে আমি রুটের মাধ্যমে রিকোয়েস্ট সেন্ড করব আর রেসপন্সটা পাবো। এটা কোথা দিয়ে পাবো, এই যে একটা এখানে একটা, এটা হচ্ছে পাবলিকের অন্তর্গত হবে, কারণ কি আমরা এখানে দেখেছি এটা হচ্ছে আমার হোম পেজটাকে আমি পাবো আমরা এটা দিয়ে। যদি আবার এটা এরকম করি, এই যে দিস ইজ আ built in middleware function, it serves static files in base of sort stack। পাবলিক হচ্ছে একটা ফোল্ডার, ফোল্ডারের মধ্যে এটা আমার একটা হচ্ছে ফাইল, এই ফাইলটাকে কিভাবে কাজ করছে সেটা হচ্ছে রেন্ডার হোম পেজ, এটা আমার হোম পেজ হবে। এটার মধ্যে আমার হোম পেজ যেরকম আর কি হয়, ইজিএস টাইপ প্রথমেই বলে রেখেছি, এটা হচ্ছে এমবেডেড জাভাস্ক্রিপ্ট। যখন আমরা কোডটা লিখবো দেখতে পাবে এটা পুরোটাই হচ্ছে এইচটিএমএল এর মতো হয় দেখতে, পুরো এইচটিএমএল এর মতো হয়। একটা হচ্ছে ব্র্যাকেটের তফাৎ থাকে, সেটা হচ্ছে ওই
পার্থক্য যে .html কেন লিখছি না, EJS লিখছি, .EJS এমবেডেড জাভাস্ক্রিপ্ট, এটাই হচ্ছে পার্থক্য। আর বেশি কিছু পার্থক্য নেই, যখন লিখবো তখন বুঝতেই পারবে। আচ্ছা, এটা হচ্ছে কনভার্ট রাউট, এটা হচ্ছে মেন কাজ। এই আগের গুলো তো ছিল নর্মাল, এইটুকু হচ্ছে মেন কারুকাজ। এখানে এখানে আস্তে আস্তে আমি বলছি, পার্ট বাই পার্ট বলবো। এখানে দেখছো ইফ, ইফ হচ্ছে আমরা যেটা আর কি আমরা সি ল্যাঙ্গুয়েজেও পড়েছিলাম, জাভাস্ক্রিপ্টও পড়েছিলাম, এখানে একইভাবে ইউজ করা হয় ইফ। এটা জাভাস্ক্রিপ্টের ওপর, আমরা সিতেও এটা পড়েছি। আচ্ছা, আজকে আমি এটা বলবো, এইটুকু আগে বলি, এই যে এখান থেকে পুরো এইটুকু আগে বলছি। এইটুকুর মানে কি? এটুকুর মানে হচ্ছে, এটা হচ্ছে পোস্ট অ্যাপটা, এই যে আমি লিখেছিলাম যে কনস্ট অ্যাপ মানে এক্সপ্রেসে যেটা হচ্ছে সেটা আমার অ্যাপে স্টোর হবে। এবার আমি অ্যাপ নিয়ে কাজ করবো, আমি এক্সপ্রেস ডট সেট এসব আর পিলার লিখবো না, আমি অ্যাপ নিয়েই কাজ করছি এখন। কারণ কি, আমি এক্সপ্রেসে যাই মানে লিখেছি সেটাই আমার অ্যাপেই যাবে। আর অ্যাপে আমরা এবার কারুকার্য শুরু করে দিচ্ছি, কাস্টমাইজেশন যেটাকে বলে। অ্যাপ, অ্যাপের মধ্যে আমরা পোস্ট, পোস্ট মানে হচ্ছে এখানে আমরা রিকোয়েস্ট গ্রহণ করে, আর এই যে রিকোয়েস্ট ও নেবে, পোস্ট হচ্ছে রিকোয়েস্ট নেবে আর রেসপন্স দেবে, ঠিক যেমন আর কি হোয়াটসঅ্যাপ করে থাকে। হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা মাধ্যম, ধরো আমি আমার বন্ধুকে মেসেজ পাঠাচ্ছি বা সে আমাকে মেসেজ পাঠাচ্ছি, বা কলেজে যেসব আর কি নোটস ফোর্স বা নোটিস গুলো যে আসে, হোয়াটসঅ্যাপ হচ্ছে মাধ্যম। মেন্টর বা টিচার এখানে পোস্ট করছি, এখান থেকে আমরা রেসপন্স পাচ্ছি, বা আমাদের রেসপন্সটা এর মাধ্যমে যাচ্ছে। মানে এই পোস্ট হচ্ছে এমন একটা জিনিস, হচ্ছে মাধ্যম। আমরা একটা ইউআরএল দিলাম, ও সেটাকে আর কি প্রসেস করবে, প্রসেস করে আর কি আমাদের সার্ভারের যে ইয়েটা রয়েছে, এই যে এইগুলোতে দেবে, কাজগুলো করবে, এখানে ও দেখবে। এবার যদি আমার মনে হয় যে রেসপন্ডে যদি মনে হয় যে এটা ইনভ্যালিড, মানে আমাদের তো লিঙ্কগুলো তৈরি হয় কি দিয়ে, https ডট ডট কোলন দিয়ে আর কি স্ল্যাশ দিয়ে হয়, আবার http দিয়েও হয়। দুটো যদি না হয়, একটা নর্মাল আমি র্যান্ডম কোনো আনতাবলি লেখা লিখে দিলাম, সেটা তো আমার লিঙ্ক হবে না। তো ও এখানে প্রসেস করবে যে এটা কি লিঙ্ক না লিঙ্ক না। যদি লিঙ্ক হয় তাহলে পিডিএফ কে বলবে একটা পিডিএফ বানিয়ে দে, আর যদি না হয় ও তাহলে আমাদের দেখিয়ে দেবে যে এরার। এটা হচ্ছে এটুকুর কাজ, মধ্য কথা। এবং খাঁটি ভাষায় বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা এইটুকুর কাজ বলছি। এই যে ট্রাই লঞ্চ ব্রাউজার ইনস্ট্যান্ট, এটার মানেটাও বলছি। এই যে পাপেটার, যেটা আর কি আমরা প্রথমে দেখেছিলাম যে পাপেটার, পাপেটারের কাজ কি হবে, পিডিএফ কে জেনারেট করতে হেল্প করবে। মানে যদি ইউআরএলটা ভ্যালিড হয় তাহলে জেনারেট করবে পিডিএফ, আর যদি ইউআরএলটা ইনভ্যালিড হয় তাহলে জেনারেট করবে না, এরার শো করে দেবে। একদম অতদূর পাপেটারের কাছে যাবেই না, তার আগে এরার শো করতে হবে যে ভাই দেখ এটা আমার ইউআরএল তো ইনভ্যালিড, আমি করবো কি করে পিডিএফটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি, এই পাপেটার লঞ্চ করে একটি নতুন ব্রাউজার খুলবে। মানে যদি এটা ভ্যালিড হয়, প্রথমত যদি আমার ইউআরএলটা ভ্যালিড হয়, তখন পাপেটার নিজে কি করবে, একটা আমার ট্যাব ওপেন করবে, ব্রাউজারে একটা ট্যাব ওপেন করবে নতুন, যেখানে আর কি আমার পুরো পিডিএফটা শো করবে। এখানে অটোমেটিকলি ফাংশনটা এরকম, পিডিএফ ডাউনলোড হবে না, অটোমেটিকলি একটা আলাদা ট্যাবে পিডিএফটা ওপেন হয়ে যাবে ডাইরেক্টলি। আচ্ছা, নতুন পৃষ্ঠা খুলে সেটাকে ইউআরএ নিয়ে যাচ্ছে। এখানে তারপর লেখা আছে ওয়েট, হয়ে গেল। এই যে এখানে পেয়ে গেলাম ওয়েট আনটিল নেটওয়ার্ক আইডল 2। এটা ব্যবহার করা হচ্ছে যাতে পৃষ্ঠা পুরোপুরি লোড হয়ে যায়। এটা হচ্ছে ওয়ার্ক লোড এর ক্ষেত্রে, মানে নেটওয়ার্কের দ্বারা মানে এটা হচ্ছে পুরোটা। ওয়েট আনটিল মানে নেটওয়ার্ক হচ্ছে লোডিং করবে, লোডিং করে পৃষ্ঠাটাকে আমার দেবে। এটা হচ্ছে লোডিং প্রসেসনটা, যে গো টু দি ইউআরএল। তারপরে হচ্ছে জেনারেট দি পিডিএফ, মানে এটা হচ্ছে ট্রাই, এখানে লঞ্চ হবে। এই পুরো প্রসেসিং এ কি হচ্ছে, একটা ব্রাউজার ইনস্ট্যান্টলি লঞ্চ হবে,
এটা নতুন পেজ খুলবে, সেখানে আমরা ইউআরএলটা দেবো, ও লোড হবে, লোড হয়ে এবার আমার জেনারেট পিডিএফ দেবে। কনস পিডিএফ ওয়েট পেজ ডট পিডিএফ ফরম্যাট হচ্ছে A4। প্রিন্ট ব্যাকগ্রাউন্ড ট্রু। প্রিন্ট ব্যাকগ্রাউন্ড ট্রু মানে হচ্ছে আমার যে লিঙ্কটা যে খুলবে, ধরো আমার থিম, আমার যেহেতু বেসিক্যালি ম্যাক্সিমাম এখানে যেমন হচ্ছে ডার্ক থিম, হবে একটা ডার্ক থিম, তা আমি ডার্ক থিম ইউজ করি যেটা চোখের পক্ষে আমার ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি একটা লিঙ্কডিনের লিঙ্ক এটাকে দিলাম ইউআরএল এ, ও আমাকে পিডিএফটাকে কনভার্ট করে দেবে। সেখানে আমার পুরো পিডিএফটা ব্ল্যাক থিমেই আসবে, ব্ল্যাক থিমের ওপর যা যা লেখা হবে, মানে যেটা আমি দেখতে পাবো। আমার যেহেতু ব্ল্যাক থিম, আমি তো ব্ল্যাকই দেখবো, আর হোয়াইট থিম থাকলে সে হোয়াইট দেখবে, কিন্তু ও বাই ডিফল্টের থিম নেবে না। আমার সিস্টেমে যে থিমটা আছে সেই থিমটা নিয়ে আমাকে দেবে যে দেখ ভাই, তো লিঙ্কটা খুললে এরকম পিডিএফ, মানে এরকম ওয়েব ভিউটা আসতো, তোকে আমি পিডিএফটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো একটা কাজ। এখানে ফরম্যাট হচ্ছে A4, মানে যে পৃষ্ঠাটা কেউ প্রিন্ট করে মানে পিডিএফ আকারে আমাকে দেবে সেটা A4 সাইজের হবে। আমি মেনশন করে দিয়েছি আমাকে A4 সাইজে করেই দেবে। আচ্ছা, তারপর হচ্ছে পেজ লোড হওয়ার পর ব্রাউজার বন্ধ হয়ে যাবে, যে ক্লোজ দি ব্রাউজার। যেহেতু আমার ব্রাউজারটা বন্ধ হবে, এখানে আমি একটু বলে রাখতে চাই, এই ব্রাউজার মানে হচ্ছে ওই ব্রাউজার না, আমাদের ওই এজ ব্রাউজার বা ক্রোম ব্রাউজার, ব্রেভ এটসেট্রা এটসেট্রা, অরিজিনাল ব্রাউজারটা নয়। এটা মানে হচ্ছে লোকাল হোস্টেড ব্রাউজারটা। মানে যেহেতু আমি যে এখানে, এটা আমি একটু বলে রাখতে ভুলে গেছিলাম, সরি, এই পোর্টের মাধ্যমে যেটা আর কি আমরা দেখতে পাবো, যে ওয়েব ভিউটা আমরা পাবো, সেটা হচ্ছে ব্রাউজার ডিপেন্ড করছে। এটাকে ওয়েব ভিউ বলা যায় বা ব্রাউজার। আমি একটা বলে রাখছি যে লোকাল হোস্টের দ্বারা আমি ওই মানে যে অ্যাপটা বানাচ্ছি সেটা আমরা একটা বাই ডিফল্ট ধরে নিলাম একটা ব্রাউজার টাইপ, ওটা বন্ধ হয়ে যাবে। আমি সেটার কথা বলছি, এখানে আমি ওভাবেই আর কি লিখেছি যেহেতু সেটআপটা। তো সেক্ষেত্রে মনে হয়, কিন্তু এটা এটা নয় যে আমার আর্ক ব্রাউজার বা এজ ব্রাউজার যেখানে আমি এটাকে আর কি রান করছি সে ব্রাউজারটা ধরে বন্ধ হয়ে যাবে, না সেটা না, ব্রাউজারটা থাকবে। ব্রাউজার বন্ধ হচ্ছে না, ব্রাউজারের যে যেখানে আমি প্রজেক্টটা আর কি বানাবো, মানে ওয়েবসাইটের লিঙ্ক থেকে আমার পিডিএফটা জেনারেট হবে, সেটা আমার বন্ধ হয়ে যাবে, কারণ কি আমি তো পিডিএফটা পেয়ে গেলাম। তখন আমাকে আবার রান, ওটা অবশ্য ব্যাকএন্ডে রান হতে থাকবে। আপাতত দেখে মনে হবে ক্লোজ। ক্লোজ কেন মনে হবে, কারণ কি ও যখন জেনারেট পিডিএফটা করবে, ও ডাইরেক্টলি আমাকে ওইখানে নিয়ে যাবে যেখানে পিডিএফটা জেনারেট হয়েছে, ও সেই আর কি লিঙ্কটা ধরে ওপেন করে দেবে, একটা নতুন ট্যাব ওপেন হবে। ট্যাবে আমার পুরোটাই দেখা যাবে যে তোমার এই লিঙ্কের এই পিডিএফটা আমি বানিয়ে দিয়েছি A4 পেজে, এটা আর কি ওপেন হবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ব্রাউজার বলতে আমি সেটাকেই বুঝিয়েছি। আচ্ছা, ক্লোজ ব্রাউজার এটা আমি বলে নিলাম, তখন ব্রাউজারটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, সেট দ্য রেসপন্স। সেট দ্য রেসপন্স হচ্ছে এখানে একটা আমি রেসপন্স মানে সেট করে রেখেছি, যখন আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই হবে ও আমাকে রিডাইরেক্ট করে দেবে, মানে পিডিএফ ডেটাটা পাঠানো হচ্ছে এবং এরর হলে রিডাইরেক্ট করে দেবে। এটা হচ্ছে আমার এখানে এরর করে, এই যে পুরোটাই আমার হচ্ছে এইটুকু। সেন্ড দি রেসপন্স, যদি পিডিএফটা জেনারেট হয়ে যায় সাকসেসফুলি তাহলে আমাকে দেখিয়ে দেবে, আর যদি না হয় এটা হচ্ছে ক্যাচ। এখানে আমরা বলতে পারি, আমি কিছু শর্ট করে নিচ্ছি, এই যে ইফ ইফ হলে এটা, নাহলে এটা ট্রাই করবে। ক্যাচ এরর, এখানে ক্যাচটা আমি যদি বলি, ক্যাচের কাজটা হচ্ছে লো লেভেলে যদি বলি, এটা কিন্তু সমান সমান না, বাট সিমিলার এলস এর মতো। আমরা যেরকম আর কি এলস ইফ এ করেছিলাম, যে ইফ এত হলে এত, এলস ইফ এত হলে এত, এলস না হলে এত, বা বাই ডিফল্টে এত, এরকম একটা ব্যাপার ছিল সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তারপরে এই জেএস এর ক্ষেত্রেও একই ব্যাপার, মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও একই ব্যাপার। এখানে আমরা ক্যাচ দিয়ে দিই, এটা একটা গুড প্র্যাকটিস। এলসটা যত ইউজ কম করা যায়, ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। ক্যাচটা আমরা ইউজ করি, ক্যাচে হচ্ছে এরর, রিটার্ন, রেস, রিডাইরেক্ট, এরর জেনারেট। মানে যদি আমার পিডিএফটা জেনারেট না হয়, মানে হয়তো আমার ইউআরএলটা একদম সঠিক ইউআরএল, মানে ভ্যালিড ইউআরএল দিয়ে আমি পিডিএফটা যে জেনারেট করবো, জেনারেটে যদি প্রসেসটা একটু ঢিলা হয়ে যায় বা একটু প্রবলেমেটিক হয়, যদি আমার ইউআরএলটা বড্ড বড় হয় আর ওয়েব পেজটা আমার অনেকটা বড় লং পেজ, তো আমাকে পিডিএফ জেনারেট করতে একটু টাইম লাগবে। বাট অনেক সময় হয় কি ও করতে পারছে না, তখনও একটা এরর জেনারেটিং আমাকে দিয়ে দেবে যে আমি
পাচ্ছি না বা এরর হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে স্টার্ট দ্য সার্ভার, এটা হচ্ছে কনসোল ডট লগ, যেটা কি আমরা জাভাস্ক্রিপ্টের মিনিমাম এটা প্রথমেই শেখানো হয় যে কনসোল ডট লগ দিয়ে এটা হচ্ছে। এখানে কনসোল ডট লগ হচ্ছে এই যে সার্ভার ইজ রানিং, আমি এখানে যদি লিখে দিই, আমি এটা রান করে অ্যাকচুয়ালি দেখাচ্ছি। জানি পুরোপুরি রান হবে না, কারণ কি আমি তো ম্যাক্সিমামে দিইনি, এটা তো আমার সার্ভার, মানে কিভাবে সার্ভারটা কাজ করবে আমি সেটা লিখেছি। সার্ভার যেসে ভিত্তিতে কাজ করবে, মানে ইন্ডেক্স ডট ইজেস, পাবলিক, তারপর তাদের যে সিএসএস মানে ওই ক্যাসকেডিং যেগুলো আর কি জাভাস্ক্রিপ্টের, তারপরে স্টাইলস গুলো, সেগুলো তো আমি এখনো দিইনি। বাট স্টিল আমি যদি এখানে রান করাই, একটা নতুনটাতে যাব, কিছুই নয়, লিখে দেবো, এটা ধরেও কপি করে দেওয়া যায়, আমি এটা দিয়েও স্টার্ট করবো। যখন রান করাই npm server s এখানে আমার এখানে এখন আমি এটা বানাইনি প্রথমত, ওই জন্য এটা রান হবে না। এটাকে ইনস্টল করতে হবে। অনেক সময় এটা বাই ডিফল্ট ইনস্টল হয়ে থাকে, মানে যখন আমি আগে করেছিলাম এটা ইনস্টল ছিল, বাট এখন এটা দেখছি ইনস্টল নেই, মানে হয়তো একটা প্রবলেম হয়েছে, তাহলে আমি এটা আবার ইনস্টল করে নিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, ততক্ষণ আমি একটা পাবলিকের ইয়ে বানিয়ে নিই। আমি পাবলিক হচ্ছে একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের মধ্যে কোনটা থাকবে, আমার ডট ওই ইজেসটা থাকবে, ইন্ডেক্স ডট ইজেস। না, যদি ইজেস যদি প্রবলেম হবে, কারণ হচ্ছে আমার তো ওইগুলোও তো লাগবে। হ্যাঁ, আমাকে তো আবার স্টাইলস আর জাভাস্ক্রিপ্ট এগুলো তো দিতে হবে, তা ঠিক আছে, আমি এখানে সিএসএস সিএসএস দিয়ে আমি এখানে লিখে দেবো হচ্ছে স্টাইলস, এখন রান হয়ে যাচ্ছে। এন্টার দিয়ে দিলাম। এভাবে হচ্ছে আমরা ফাইল দিয়ে ফোল্ডার বানাতে পারি, ইজি হয়। আমি এখানে পাবলিকে এখানে এই কারণেই লাগলাম, আমি পাবলিকে ইন্ডেক্স ডট ইজেসটা রাখতে পারতাম, কিন্তু আমি যখন ইন্ডেক্সে রাখবো তখন আমাকে আবার এটার জন্য আলাদা একটা বানাতে হবে, যেহেতু আমি এখানে অলরেডি পাবলিকের মধ্যে মানে পাবলিকে রেখে দিয়েছি। এটা হচ্ছে সার্ভার স্ট্যাটিক অ্যাসেট, তো অ্যাসেট যখন আমি বলেছি, তাহলে অ্যাসেট এর মধ্যে ইন্ডেক্সটা কি করে রাখি, ওটা তো টেমপ্লেটে রাখার পরে না, তো ওই কারণে আর কি আমি এটা স্টাইল সিএসএসটাকে এটার মধ্যে রাখলাম। স্টাইলস আমরা পরে ডিজাইন করবো, স্টাইলস অ্যাকচুয়ালি ডিজাইন করেই পরে। এখানে আমার এখানে রান হয়ে গেছে, বাট আমি এখানে একটা বানিয়ে তারপরে আমি তারপর এবার আমি ইজেসটা লিখবো, প্লিজ একটু ভালো মতো দেখবে, কারণ কি এটা দেখতে এইচটিএমএল এর মতনই হয় পুরোপুরি, কিন্তু ইজেস যেহেতু এমবেডেড, তো ওটার একটা অংশে একটু ডিফারেন্ট থাকে, বাট দেখতে পুরোপুরি একই রকম হয়। আমি এখানে দিলাম, এন্টার মেরে দেবো, আমার এখানে প্রপারলি বানানো হয়ে গেছে এটা এইচটিএমএল। আমার এখানে মেটা লাগবে না, লাগবে না, বাট থাক, নো প্রবলেম। আমার এখানে আমি লিখে দেবো ওয়েবসাইট সাইট টু পিডিএফ কনভার্টার,
এখানে আমার এখানে কনভার্ট হবে। আমি এখানে বডি ট্যাগের মাঝখানে একটা h1 ট্যাগ দেবো, সরি h1 ট্যাগ দিলাম। এখানে লিখবো ওয়েলকাম, ওয়েলকাম টু URL to PDF converter, এটুকু দেবো আমি, এন্টার। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আমি ইউজ করছি, এখানে লিখবো এন্টার ভ্যালিড URL below to convert, এখানে কি বানালাম, convert it to PDF। এখানে কেউ চাইলে এটা ইউজ করতে পারে যে এটা কিরকম সাইজের ইউআরএল, আমরা এটা পরে ফিচারটা অ্যাড করে দেবো। যে এখানে যেরকম আমি প্রথমে লিখে দিচ্ছি যে ফরম্যাটটা আমার A4 হবে, বাট আমি এখানে একটা অপশন দিয়ে দেবো যে কিরকম ভাবে তুমি চাইছো পিডিএফটা হোক, A4 এ না A5 এ না A3 তে। তো এটা আমরা পরে আগে করবো, আগে এই প্রজেক্টটা আগে হয়ে যাক তারপর। এখানে একটা ফর্ম দেবো, ফর্ম বানাবো অ্যাকচুয়ালি, ফর্ম অ্যাকশন ইকুয়াল টু, আমি এখানে দেবো API কনভার্ট হলো মেথড পোস্ট হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা ইনপুট হবে, ফর্মে ফর্ম লিখতে গেলে ইনপুট দিতে হয়, ইনপুটের টাইপ দিতে হয়। ইনপুটটা আমি দেবো তো টেক্সট, যেটা তো টেক্সট দিলাম। নেম হবে URL আর প্লেস হোল্ডার একটি URL লিখা। আচ্ছা এখানে আমি একটু বলে রাখি, আচ্ছা এখানে অলরেডি লিখেই দিয়েছি কনভার্ট, তো আমার হয়ে গেল। এটা হচ্ছে আমার এইটুকু, এটা হচ্ছে প্রপারলি, এটা হচ্ছে ভিউ। এখানে হচ্ছে আমার এপিআই থাকবে, ইউআরএল থাকবে, প্লেস হোল্ডারে আমার এন্টার ইউআরএল হিয়ার। এখানে লিখে দেবো এন্টার এখানে তো লিখে দিয়েছি এন্টার ভ্যালিড ইউআরএল, তো আমি এখানে আর এক্সট্রা ভাবে লিখছি না। ইনপুট আমার টেক্সট থাকবে, টেক্সট হচ্ছে আমার টাইপ, যে ইনপুট আমি কি দেবো টেক্সট টাইপ, অনলি টেক্সট। আর ইউআরএল হচ্ছে নেম হচ্ছে ইউআরএল, প্লিজ এটা হচ্ছে আমার তখন ইউজ হবে যখন আর কি আমি সিএসএস এ দেবো। এই এইগুলো দিয়ে আমরা সিএসএস এর স্টাইল ডিজাইন করতে পারি। এটা যারা কি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে তো শিখেই থাকবে, এখানে তো ফ্রন্ট এন্ড নিয়ে আলোচনা করছি না, বাট স্টিল আমি একটু বলে দিলাম। এখানে প্লেস হোল্ডারে হচ্ছে এন্টার ইউআরএল হিয়ার। আমরা অনেক সময় যখন ফর্ম ফিল আপ করি, ফর্মের মেথডের লেখা থাকে ফার্স্ট নেম বা ফুল নেম, এরকম একটা লেখা থাকে বাই ডিফল্টে, বাট যখন আমরা নাম লিখি সেটা তখন অলরেডি উঠে যায়। তো এটা হচ্ছে সেরকমই, এখানে আমরা লিখে দেবো এন্টার ইউআরএল হিয়ার, এটাকে ডিফাইন করবো। আচ্ছা এখানে এবার একটা ফোল্ডার বানাবো আমি, টেমপ্লেটস এখানে এবার লিখবো ইন্ডেক্স ডট জেএস। এবার এখানে আমরা করবো, কিছুই না, এখান থেকে এটা নেবো, এটা কপি করে এখানে পেস্ট, বুঝতে পারতাম না এটার কাজ এইটুকুই। এখানে জাস্ট একটা আমরা অ্যাড করবো, সেটা হচ্ছে লিঙ্ক রেল হয়ে গেল। এখানে পার্থক্যটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইজেস ছিল নর্মালি, যেহেতু আমরা HTML এর উপর বানিয়েছি তাই এটা বোঝা যাচ্ছে না, বাট এখানে যখন আমরা এটা বানালাম, কন্ট্রোল এস করি,
এখানে কিন্তু এইচটিএমএলটা শো হচ্ছে না, কারণ ওটা হচ্ছে এমবেডেড হয়ে গেছে এবার ব্যাপারটা। হ্যাঁ, যেহেতু আমি এখানে স্টাইল শিট লিখে দিয়েছি, এটা আমি কেটে দেবো। এই ভিউটাতে আমার লেখার মানে এইটুকুই ছিল। এই যে এখানে পুরোটা সাদা হয়ে গেছে, এটা পুরো হচ্ছে ইজেএস এর উপর, কিন্তু পাইনি। এবার যেহেতু আমি এখানে স্টাইল শিট দিয়ে দিয়েছি styles.css, তা আমি এটা বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে ডিজাইন করে নেবো একেবারে কাছে। style.css দিলাম, বেশি কিছু না, যেটুকু একটু নর্মাল থাকে। বডি ট্যাগের মধ্যে আমরা কি কি ডিজাইন চাইছি সেটা দিয়ে দেবো। বডির মধ্যে আমরা চাইছি যে ফন্ট ফ্যামিলি হবে, ফন্ট ফ্যামিলি হবে আমার এরিয়াল স্যান্স সেরিফ। এখানে পুরোপুরি দিয়ে দেয়, এখানে লেখার কিছু নেই, ব্যাকগ্রাউন্ডে আমার কালারটা চলে আসছে, মানে একটা কালার দিয়ে দিয়েছিল, বাট আমি ওই কালারটা নেবো না। 20 পিক্সেল। এখানে আমরা যে পরপর এন্টার মেরে মেরে লিখি, এটা না লিখে যদি আমরা এক লাইনে লিখি প্রবলেম হবে? একদমই না, কোনো প্রবলেম হয় না। এক লাইনে লিখলে কি তুমি যখন আগে কারেকশন করবে যে আমি এটা চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করবো, চোখে পড়ে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই। তো ভালো জিনিস যে তুমি এটা এন্টার দিয়ে দিলে, এটা ইয়ে হয়ে গেছে। হলো ইনপুট দেবো আমি, যেহেতু আমরা ফর্মে একটা ইনপুট দিয়েছিলাম, ইনপুটে আমরা দিয়ে দেবো, হ্যাঁ এখানে ও পুরোটাই লিখে দিচ্ছে আমাকে টেক্সট। এটাই হচ্ছে ভিএস কোডের একটা ভালো জিনিস, আমি পুরোটাই ও বলে দেয় তোমাকে এরপর কি করতে হবে কি না করতে হবে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। ও এখানে পার্সেন্টেজটাও দিয়ে দিয়েছিল। অ্যাডিং, না আমি এখানে 12 পিএক্স নেবো, 12 পিক্সেল, 20 পিক্সেল। মাঝখানে মনে রাখবে কেউ কমা দেবে না, সিএসএস শেখার সময় এটা অবশ্যই তোমরা শিখে নিতে পারবে, প্রবলেম নেই। কমাটা দেওয়া ম্যান্ডেটরি নয়, ভালোই নয়। এখানেও পরপর দিয়ে দেবো, বাট এখানে আমার লাগবে না, আমি তবুও একটু নিয়ে নিলাম। বর্ডার, বর্ডার সরি বক্স সাইজিং, আমার বর্ডার সাইজিং না, আমি ভুল করি, বক্স সাইজিং। এবার হচ্ছে আমরা নেব বাটন, বাটন নিলাম। সাবমিটের যে বাটনটা, বাটনটা আবার কিরকম হবে, বাটনের স্টাইলিংটা হবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, হচ্ছে কালার, কালারে আমি নেবো হোয়াইট, সবুজের মধ্যে হোয়াইটটা ফুটে উঠবে, বা কালো নিলেও চলতো, নো প্রবলেম। বাটনে কেউ ওভার এফেক্ট চাইলেও নিতে পারে, আমি এখানে নিচ্ছি না, মানে স্লাইটলি নেবো। অনেকের হাত আছে কালার চেঞ্জ হয়েছে, যখন আমরা বাটনে ক্লিক করি বাটনে পুরো কালারটাই চেঞ্জ হয়েছে, আমি সেটা নিচ্ছি না, আমি জাস্ট একটা নর্মাল ওপেসিটিটা নিয়ে নেবো। এখানে মার্জিনটা দিয়ে দিই, মার্জিন আমি এখানে যেগুলো কি ইউজ করছি সিএসএস ক্যাসকেডিং স্টাইলের, আমি এগুলো কিন্তু পরপর বোঝাচ্ছি না, এই কারণে, কারণ কি আমি অ্যাজিউম করে নিচ্ছি যারা ব্যাকএন্ড শিখবে তাদের অলরেডি সিএসএস তো আসবেই, জাভাস্ক্রিপ্টের আগে সিএসএস আসা দরকার, এটা ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি। জাভাস্ক্রিপ্ট আমি শিখে নিয়েছি, অথচ সিএসএস আসছে না, এটা খুবই বাজে জিনিস।
একদম ডেভেলপারদের স্যুট করে না। উইথ হচ্ছে না, আমি 80 নেবো, 20%। আচ্ছা, এখানে আমি যেটা বললাম, আমি বেশিরভাগ জিনিসে হোভার এফেক্ট নেবো না, মানে হোভার এফেক্ট নেবো, স্লাইটলি কালার চেঞ্জ করবো না। বাটন ওপর আমি শুধু নেবো ওপাসিটি, ওপাসিটি নেবো আমি 0.8, ওটাই ছিল। মাঝে মাঝে না ট্যাপটাই যখন করি তখন আসে না, 0.8। আমার এখানে হয়ে গেল। তা আমি এখানে টেমপ্লেটটা ডিজাইন করে নিয়েছি অলরেডি ভালো মতো। আমি এখানে কি কি নিয়েছি, আমার এখানে থাকবে হচ্ছে একটা হেডিং টাইপ থাকবে যে ওয়েলকাম টু দি ইউআরএল টু পিডিএফ কনভার্টার, দেন থাকবে এন্টার আ ভ্যালিড ইউআরএল বিলো টু কনভার্ট ইট টু আ পিডিএফ। এখানে এগুলো ক্লিক করে দিই, বাকিগুলো ক্যাপে লিখে দিয়েছি, এটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখানে ফর্মের অ্যাকশনটা কি হবে, যে এপিআই কনভার্ট, এখানে যেটা আমি লিখেছিলাম এপিআই কনভার্ট, আমি তো লিখেছি এই যে এখানে এপিআই কনভার্ট, এটা হচ্ছে আমার পোস্ট যে আমি এপিআই তে কনভার্ট করব। এখানে অ্যাসিনক্রোনাসে হচ্ছে রিকোয়েস্টটা যাবে আর রেসপন্সটা আসবে। এই অ্যাসিনক্রোনাস হচ্ছে একটা ভালো, মানে জাভাস্ক্রিপ্টের একটা কল ব্যাকের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাসিনক্রোনাস। তো জাভাস্ক্রিপ্ট শেখার সময় অ্যাসিনক্রোনাস, ডম এগুলো শিখে রাখা ম্যান্ডেটরি বিষয়। বাকি যে লুপ, তারপরে অ্যারে ফাংশন, এগুলো তো কমন জিনিস যে শিখতেই হবে। ডম আর অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এগুলো কি শিখে রাখাটা ম্যান্ডেটরি, কারণ অ্যারে ফাংশনের পর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, ডম, ইভেন্ট এগুলো। এইগুলো না শিখে রিঅ্যাক্ট ইউজ করা, তারপর ব্যাকএন্ড করা একদমই বাজে প্র্যাকটিস, করা উচিত না। আমি এখনো বিগিনার, আমি একদমই বিগিনার, মানে আমি কোনোদিনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই করিনি। সে যদি এসে নোড.জেএস বা ব্যাকএন্ডে শিখতে চায়, তো তার ক্ষেত্রে বড্ড চাপের ব্যাপার, একদমই উচিত করাটা। যেটা আমি এবার বলবো, এই যে মেথড হচ্ছে পোস্ট, এই যে আমি এখানে লিখেও দিয়েছি পোস্ট, এটা যাবে, ঠিক আছে। এবার ইনপুটটা হচ্ছে আমার টেক্সট, যেটা আমি স্টাইলেও করেছি, এই যে মানে হচ্ছে টেক্সট নেম হচ্ছে ইউআরএল, প্লেস হোল্ডারে যেখানে লেখা থাকে না ফুল নেম বা ফুল লাস্ট নেম, ফার্স্ট নেম এগুলো, তো এখানে অ্যাকচুয়ালি লাস্ট নেমটা না লেখা উচিত না, তার নাম লেখা উচিত। কিন্তু অনেক সময় বেশিরভাগ ভালো ভালো ওয়েবসাইট, যেটা অ্যাকচুয়ালি ডেভেলপারদের ওয়েবসাইট, সেখানেও লেখা থাকে লাস্ট নেম, বাট এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল ভুল, লাস্ট নেম না, ওটা সার নেম। স্টিল যাই হোক, আমরা এখানে জাস্টিফাই করার কে, যেখানে লেখা থাকে এন্টার ইউআরএল হেয়ার থাকবে, বাটন থাকবে কনভার্ট, যেটা হবে সাবমিট। এখানে যে বাটন, এটা এবারে আমি এটা কেটে দিই, আমার এখন লাগবে না। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এইটা আমার লাগবে, এখনো আমি এটাকে ডিজাইন করি, এটা আমার লাগবে। অ্যাকচুয়ালি আমি এখানে স্টাইলস ডট সিএসএস লিখেছিলাম, পরে আমি একটা স্টাইল করলাম এই কারণে, কারণ আমি চাই এটা আর এটার নাম দুটো সেম থাকবে। কারণ এখানে যেটা আমরা ইউজ করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এখান দিয়ে নেবে, কারণ আমরা কিন্তু টেমপ্লেটসে, আমি এটা দিলাম ঠিকই, আমি এটা বলছি এটা কেন আমি এরকম করি। এবার আমি বলি ভিউতে আমি যেটা দিয়েছিলাম, যদি আমি এটা একেবারে টেমপ্লেটস এর উপর করতাম, এটা আমি আমার দিক থেকে বলছি, এটা যে কেউ যেরকম ভাবে আর কি বোঝাতে পারে, বাট আমার ক্ষেত্রে আমি এটি বলে রাখছি। প্রথমত হচ্ছে আমি এই যে এটা যে আমরা ইউজ করেছি, আমি আগে এটা ক্লিক করেছি এক্সক্লামেশন সাইন, দেন এটা করে দিয়েছি, আমি তো এটাই করেছি। এবার যার ফলে কি হয়েছে, ও ভেবেই নিয়ে যে এটা হচ্ছে এইচটিএমএল, এই ফিল্ডটাই হচ্ছে এইচটিএমএল এর ফিল্ড, বাট আমার তো এখানে ইজেস করা আছে, ইনফ্যাক্ট আমি ইজেসটাকে ইনস্টলও করে ফেলেছি। ইজেস আর আমাদের যে এইচটিএমএল প্রপারলি একই রকম দেখতে। এইচটিএমএল যখন আর কি আমার ডাইনামিক্যালি রেন্ডার করা হয়, সেটাই হচ্ছে আমার ইজেএস।
শর্টলি বলতে গেলে, আমি ব্যাখ্যা যাচ্ছি না, আমি জাস্ট বেসিক কনসেপ্টটা বলছি। তো সেক্ষেত্রে আমি এখানে টেমপ্লেটসে যখন গেলাম, এখানে কিন্তু এইচটিএমএল প্রথমত লেখা নেই। ও কিন্তু এটা বুঝতে পারছে না এটা এইচটিএমএল নয় বা এইচটিএমএল। ও ভেবেছে এটা এইচটিএমএল নয়, কারণ কি এখানে পুরোটাই হচ্ছে হোয়াইট। যদি আর এখানে এই যে সাইনটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে এইচটিএমএল ছিল বাট সাইন এটা থাকলেও এইচটিএমএল এখানে রয়েছে, কিন্তু যখন আমি এখানে যাচ্ছি এখানে কোনো এইচটিএমএল নেই। কারণ কি ও বুঝেই গেছে এটা হচ্ছে এইচটিএমএল ডাইনামিক্যালি রেন্ডার হচ্ছে টিজেএস এর মাধ্যমে। আর এখানে আমি দিয়েছিলাম স্টাইল সিএসএস। এটা আমি দিয়েছি এই কারণে যাতে এখানে যে স্টাইল ডট সিএসএস ও যাতে এটাকে ক্যাপচার করে নেয়, মানে এইচটিএমএল এর পোশাক আমি দিয়ে দিয়েছি এখানে। ওকে বললাম ভাই তুই এটা পরে রেডি হবি, আর আমি সার্ভারকে বলেছি তুই পাবলিক থেকে অ্যাসেটসটা নিবি, মানে ও কিভাবে ডিজাইন করবে কিভাবে কি করবে তুই এখান থেকে নিবি। এখন যদি আমি বলতাম যে টেমপ্লেট, বলা যেতেই পারে, কিন্তু এখানে দুটো রয়েছে, তখন হয়ে যাবে মুশকিল। কারণ ও তো নেবে তো এটা, তার সাথে এটাও নেবে, যেটা একই বাড়িতেই থাকে। একই বাড়ি থেকে দুজন লোককে নিলে প্রবলেমেটিক হয়ে যায় ব্যাপারটা। ও হচ্ছে ডিজাইন হবে এখান থেকে, কিন্তু সার্ভার ডট জেএস নেবে পাবলিক এখান থেকে, মানে পাবলিকের যে ফোল্ডারটা সিএস এর যে অ্যাসেটসটাও নেবে এখান থেকে। বুঝতে পারলাম যে না বুঝতে পারি এটা আমার কি বলবো ব্যর্থতা। যাই হোক আমি এটা রান করাবো এখন। এখানে আমি যেটা দিয়ে রান করাবো, আমি কি দিয়ে রান করিয়েছিলাম, নোড সার্ভার ডট জেএস, নোড সার্ভার ডট জেএস, হোপফুলি রান হয়ে যায় ভাই। সার্ভার ইজ রানিং। এবার আমি এখন বলি, এখানে আমি লিখে দিলাম সার্ভার ইজ রানিং, ওর জন্য ও এখানে দেখাচ্ছে। এবার আমি যদি বলি সার্ভার ইজ রানিং, এখানে দেওয়া যায়, এখানে যদি আমি প্যারাম দিয়ে দিই যে এইচটিটিপি এটা, তাহলে ও ডাইরেক্টলি এখানে একটা লিঙ্ক দিয়ে দেবে অ্যাট পোর্ট, ওটা কত দিয়েছিল যেন 90 না 9090, হ্যাঁ 9090, 99। এই যে এখানে যদি আমি প্যারাম দিয়ে দিই ও পোর্ট দিয়ে দেবে, বাট এটা অ্যাকচুয়ালি হলো না দেওয়াটা। is running at port 90, এখানে আমি যদি কাটি, কাটলাম, নতুন করে এটা চালাই। এটা বলছিলাম যদি আমি এখানে এখন নোড সার্ভার ডট জেএস করলাম, করার পর এই লাইনটাই আমার এখানে শো হবে, রানিং হবে। এবার আমার এখানে এখানে শো হচ্ছে, কিন্তু বিগিনার্স যারা তারা এটাকে কি করে ইউজ করবে, সেক্ষেত্রে আমি চলে যাবো আমার ব্রাউজারে, গেলাম, তারপর এখানে আমি এখানে এভাবেই লিখবো যেভাবে আমি লিখছি, প্লিজ ওটা কপি করবে, কপি করে লিখবে। হ্যাঁ আমি এটা যদি মারি, এখানে আমার এটা ওপেন হচ্ছে, বাট আমি চাইছি লোকাল হোস্ট দিয়ে যে কোলন দিয়ে 9090 যেটা আসছে সেটা আমার যেন টার্মিনালেই আসে। এটা চাই এই যে অ্যাপ ইজ রানিং, রানিং অন পোর্ট, এইটার মাধ্যমে হচ্ছে আমার পোর্টের নাম্বারটা চলে আসবে, এই যে এই পোর্টের নাম্বারটা আমার এখানে চলে। এবার আমি করে দেখি, গেলাম আমার টার্মিনালে, তারপর নোড সার্ভার ডট এই সরি, এখানে কোনো কেস ফেস আনে, এটা বাজেট বিহেভিয়ার, এটা নোড সার্ভার ডট জেএস দিলাম। এখানে ম্যান্ডেটরি যেটা বললাম কেস সেন্সিটিভ, কেসটাকে খেয়াল রাখবে প্লিজ।
হচ্ছে যখন পোর্ট মাঝে মাঝে একই পোর্ট ইউজ করতে করতে যখন রান করাটা একটু প্রবলেম হবে, প্লিজ চেষ্টা করবে এখানে 0 কিছু অ্যাড করে দিতে। কারণ কি অনেক সময় এরকম হয়, একটা কোড অলরেডি রান করছে, আমরা যতই ডিলিট করে দিই মনে হয় এটা রান অলরেডি হচ্ছে। তো সেক্ষেত্রে ওটা কি প্রবলেমটা আর হয় না যদি আমরা ওটাকে একটু নাম্বারটাকে চেঞ্জ করে দিই, আর কিছুই না। আমি কি হলো বলে চলে create run. Right? So minimize and এটা করে দেবো। আর প্রথমে বলেছিলাম আমার এটা ব্ল্যাক থিমের ওপর, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, তো কেউ কিছু মনে করবে না। এখানে আমি লিঙ্ক দিলে চলে যাবো না, আমি গিটহাবেই যাচ্ছি। গিটহাবে গিয়ে আমি আমার শুধু অ্যাকাউন্টের একটা পিডিএফ বানাবো। কিন্তু টাইম নেবে, কারণ ফার্স্টেই বলে দিচ্ছে এটা ব্যাকএন্ডের ওপর করা হচ্ছে, তো এখানে কোনো এপিআইও ইউজ করা হয়নি, তো বেসিক্যালি একটু টাইম। আমি যখন এটা কালকে, এটা অ্যাকচুয়ালি আমি এটা কালকেই বানিয়েছিলাম, ওটা কালকে বানিয়ে যখন রান করেছিলাম ওটা প্রপারলি ওয়ার্ক করছিল ইজিলি। তো দেখতেই পাচ্ছ এখানে ও রান করছে, তো যে এখানে ও রান অলরেডি করছে। একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছি এখন আমার প্রপারলি এই যে বলছিলাম ওই ব্রাউজারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি তো বলে রাখছি, এটা এরকম নয় সম্ভবত। আমি যদি এটাকে এখন আমার একটা ব্ল্যাক থিম, আমি প্রথমেই বলে রেখেছি, তো ব্ল্যাক থিমেও সবকিছু ব্ল্যাকে ব্ল্যাকই দেখায়। এটা খুব একটা মানে ছবিটা মোটেও এরকম ভাবে দেওয়া নেই, বাট হ্যাঁ ও বানিয়ে নিয়েছে এটাই অনেক। ওয়ার্নিং দেবে, যদি আমরা টার্মিনালের দিকে তাকাই এখানে কিন্তু এটা মাঝে মাঝে ওয়ার্নিং দেবে। অ্যাকচুয়ালি ওয়ার্নিং পেয়ে ভয় পাওয়ার কিছু নেই, ও কোনো কিছু এমন ক্ষতিকর বলবে না যেটা তোমার আর কি আর কি বলবো, খুব ক্ষতিকর ভাইরাস ফাইরাস ওরকম কোনো কিছু ব্যাপার নেই। আর এটা তোমার ডেটাকেও কোনো হ্যাম্পার ট্যাম্পার করবে না, তো ওয়ার্নিং পেয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আর ডেভেলপার হয়েছে ওয়ার্নিং অনেক সময় অনেক কিছুতে খেতেই হবে, কিছু করারও নেই, এটা বাস্তব বিষয়। মাঝে মাঝে যদি লোকাল হোস্ট একইভাবে কাজ করতে থাকে, যেটা বলেছিলাম এখানে কার্সার ভাবে কাজ করে না, তোমাকে ওই অ্যারো কি ইউজ করেই করতে হবে। এখানে জাভাস্ক্রিপ্টের এখানে ঘুরছে, এই যে এখানে ঘুরছে, মানে রান করছে, এই যে এখানে পুরো সেট আপ গুলো দেখে যায়। আচ্ছা এখানে রান হচ্ছে, টাইম লাগলো, তো টাইমটা লেগেছে এই কারণে বিকজ আমার সার্ভারে অনেক কিছু চলছে সিস্টেমটার মধ্যে। বেশিরভাগ জিনিস না মিনিমাইজ করে রাখার ক্ষেত্রে এটা একটা খুব প্রবলেমেটিক বিষয়। আমি ধরো বেশি কিছু জিনিস মিনিমাইজ করে রাখলাম, তো ওটা তো ব্যাকএন্ডে তো চলতে থাকে না, তো প্রবলেম কি, আমি একই জিনিসই করবো, কিন্তু আমি ওখানে আমার পুরো পিডিএফটা কালো কালো এসে গেছিল, যেটা আমার খুব পছন্দ হয়নি।
ওটা কিছুই না, আমার সিস্টেমটা ডার্ক থিম বলে ওরকম ভাবে চলে এসছে। আর ওটা আমার ডিফল্ট ব্রাউজার, তো আমার ডিফল্টে যা যা সিস্টেমে থাকে ও সেগুলোকেই নিয়ে। এটার মানে হচ্ছে লোড হচ্ছে, এটা ওয়েট করে রাখতে হবে। হয়েছে, ও পুরোটা ধরে ধরে এই যে আমার 6 পাতার মতো এসছে। A4 পেজ যেহেতু ও পুরোটা হচ্ছে পিডিএফ এ কনভার্ট করে দিয়েছে। এখানে ব্রাইট ব্রাইট সব দেখতে পাচ্ছ তোমরা, অ্যাজ ইট ইজ যেরকম যেরকম, হ্যাঁ পুরো সেরকমই আমাকে জেনারেট করবে। কোয়াইট ইমপ্রেসিভ না? খুব মজাদার একটা বেশ, মানে নিজেরাই আর কি যে কোনো লিঙ্কে, এটা অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিসটা এখানেও আছে। আজকালকার সাইবার সিকিউরিটি খুব মানে সাইবার থ্রেটস বেড়ে যাচ্ছে, তো সাইবার সিকিউরিটি সেই হারে বাড়ছে না। তো আমরা যদি এরকম একটা প্রজেক্ট বানিয়ে নিতে পারি নিজেদেরই বাড়িতে বসে, তো সেক্ষেত্রে যে কোনো কেউ লিঙ্ক পাঠালে আমরা দেখেও নিতে পারবো যে লিঙ্কে অ্যাকচুয়ালি আছেটা কি। কারণ কি এটা তো আমার পুরোপুরি সিস্টেমের ওপর অ্যাটাক করতে পারবে না না। যদি আমি লিঙ্কটা ধরলাম, ধরে পেস্ট করে দিলাম, আমি এখানে দেখতে পেয়ে যাবো যে এখানে পিডিএফ আকারে কি কি রয়েছে। যদি ভালো হয় তাহলে আমি লিঙ্কটা খুলবো, যদি না ভালো হয় আমি খুলবো না। এটা একটা ভালো মজাদার বিষয়। আচ্ছা, এরপর আমরা দেখবো পরের ভিডিওতে যে এখানে টুকটাক একটু ইমপ্লিমেন্ট করবো, ফিচার্স ইমপ্লিমেন্ট করবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ জানাবেন।